নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। WBCS প্রি 2023 কেমন হলো? অনেকে বলছে খুব কঠিন প্রশ্ন এসছে, আবার অনেকে বলছে মডারেট টু হার্ড এসছে। আমি প্রশ্নপত্র দেখেছি, আমার কিন্তু মডারেট টু হার্ডই বলে মনে হয়েছে। কিছু প্রশ্ন তো সোজা ছিলই, তবে এবছর কঠিন প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি ছিল অন্যবারের তুলনায়। তো বলা যেতে পারে যে আগের বারের থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন এবছর কঠিন এসছে। তার মধ্যে আজকে আমরা ইংলিশ পোর্শনটা নিয়ে আলোচনা করব। কালকে ভিডিও বানাতেই পারতাম, কালকে তাড়াহুড়োর মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে আমি ভিডিও বানাতে চাইনি। আজকে ধীরে সুস্থে ভিডিও বানাবো। প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে, কিভাবে প্রশ্ন অ্যাটেম্প্ট করা যেত সেগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের কাছে 4টে অপশানস থাকে, অনেক সময় 4টে অপশানসের মানে আমরা জানি না। তো সেখান থেকে ডিডাকশান মেথড ফলো করে, মানে অপশান ছাঁটাই করে কিভাবে আমরা উত্তর করতে পারি, সেগুলোও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো চলো দেরি না করে আমরা আজকের এই ক্লাস শুরু করি। একদম আমি স্লাইড বানিয়ে নিয়েছি, 1 থেকে 25 অবধি প্রশ্ন রয়েছে। পরপর আলোচনা করব, প্রশ্ন নিয়ে, অপশানস নিয়ে, মিনিং নিয়ে, সব কিছু নিয়ে আলোচনা হবে এবং খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা, তোমাদের ভালো লাগবে দেখবে। তো চলো প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, সেখান থেকেই শুরু করা যাক। প্রথমে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হলেও এটা কিন্তু একটা স্পেলিং মিস্টেক বা স্পেলিং এরারের প্রশ্ন। দেখো বলছে ওয়ান শুড ড্যাশ ওয়ান্স স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। একজনের উচিত তার অধ্যয়নকে বা পড়াশুনোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলা। 4টে অপশানস রয়েছে আমাদের কাছে। 1 রয়েছে পার্সু, প্রত্যেকটাই পার্সু রয়েছে কিন্তু বানানে দেখো গণ্ডগোল রয়েছে। তো পার্সু বানান বি যেটা রয়েছে PAR, এটা তো হবেই না, এটা তোমরা সহজেই এলিমিনেট করতে পারবে। এবং অপশান সি যেটা রয়েছে PIR, এটাও হবে না। যদি তোমাদের কনফিউশন হয়ও তাহলে কিন্তু কনফিউশন হবে অপশান এ PERSUE পার্সিউ, বা অপশান ডি PURSUE পার্সিউ। এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি পার্সিউ, PUR পারসু, SUE সু, পারসু, যেটা রয়েছে কিন্তু আমাদের অপশান ডিতে। তো তো অপশান ডি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এটাও স্পেলিং এররেরই প্রশ্ন। তো বলছে দেখো আই অ্যাম ইনডেপ্টেড উইথ মাই ফ্রেন্ডস ওয়াইস ড্যাশ। আই অ্যাম ইনডেপ্টেড মানে হচ্ছে আমি ঋণী আমার বন্ধুর কিসের কাছে ঋণী। এখানে 4টে অপশানস রয়েছে। কাউন্সিল, অপশান এ কাউন্সিল, COUNCIL কাউন্সিল। এই কাউন্সিলের মানে এটা হয়তো অনেকেই করেছে ভুল, কিন্তু অপশান এ কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমি আমার বন্ধুর কাছে ঋণী, তার কাউন্সিলের জন্য ঋণী। কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ বা অ্যাডভাইস। সেই কাউন্সিলের বানান কিন্তু যেটা অপশান ডিতে রয়েছে। অপশান ডি এটা সঠিক উত্তর। COUNACL কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ দেওয়া, বা যাকে আমরা বলি অ্যাডভাইস দেওয়া। অ্যাডভাইস। আচ্ছা, এখানে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে অ্যাডভাইস আর অ্যাডভাইস, VIAC অ্যাডভাইস, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবে? যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, অপশান এ কাউন্সিল কেন হবে না? না, COUNCIL কাউন্সিল এর মানে হচ্ছে একটা সংগঠন বা একটা গোষ্ঠী। কাউন্সিল একটা বোর্ড, কিন্তু এখানে তো কোনো সংগঠন বা গোষ্ঠীর কথা বলা হচ্ছে না, এখানে পরামর্শের কথা বলা হচ্ছে। তো অপশান ডি হবে কিন্তু এটার সঠিক উত্তর। চলো আমরা নেক্সট প্রশ্নতে যাই। অপশান 3, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং এটা বলতে পারো যে কমন প্রশ্নই। এটা তোমরা যারা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পড়েছো তারা কিন্তু এটা সহজেই করতে পারবে। বলছে যে কিলিং দ্য কিং। ইন আর্লিয়ার ডেজ রেবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং, মানে রাজাকে হত্যা করা হয় বা যারা হত্যা করে তাদেরকে কি বলে, সেই ক্রাইমটার নাম কি? সেটা কি হোমিসাইড? হোমিসাইড না, হোমিসাইড মানে হচ্ছে নিজের স্বজাতির কাউকে খুন করা। মানে মানুষ হয়ে যখন মানুষকে খুন করছে তখন সেটা হোমিসাইড হচ্ছে। তোমরা বিভিন্ন জায়গায় শুনে থাকবে যে কলকাতা পুলিশের লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট আছে, যারা কিন্তু মার্ডার নিয়ে ডিল করে। তো হোমিসাইড কি না, যারা মার্ডার নিয়ে ডিল করে বা মার্ডার করাটা হচ্ছে কিন্তু হোমিসাইড। তাহলে হোমিসাইড আমার হচ্ছে না। অপশান সি রয়েছে প্যারিসাইড। প্যারিসাইডটা কি না, প্রথমে রয়েছে প্যারি কথাটা মাথায় আসলে তোমাদের প্রথমে মনে আসা উচিত প্যারেন্টস, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যে তার প্যারেন্টসকে হত্যা করছে তাকে বলা হচ্ছে প্যারিসাইড। কিলিং অফ প্যারেন্টস ইজ প্যারিসাইড। অপশান ডি কি না, অপশান ডি হচ্ছে ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড কথাটা যদি ভাগ করে নাও, প্রথমে কি রয়েছে না
FRATRI, ফ্যাট্রি। ফ্যাট্রিটা আসছে ফ্র্যাটারনিটি থেকে। ফ্র্যাটারনিটি বলতে একটা হায়ারার্কি বোঝায়, একটা গোষ্ঠী বোঝায়। কেউ যদি নিজের গ্রুপের মধ্যেই কাউকে মার্ডার করে তখন কিন্তু ফ্যাট্রিসাইড বলা হয়। এবং তোমরা এর বইতে পাবে যে কিলিং অফ ব্রাদার, মানে কেউ যদি তার ভাইকে হত্যা করে তখন সেটাকেও কিন্তু ফ্যাট্রিসাইড বলে। তো অপশান ডি হচ্ছে না, এখানে রাজাকে হত্যা করার কথা বলা হচ্ছে। আমার অপশান এ এলিমিনেট হয়ে গেল, অপশান সি এলিমিনেট হয়ে গেল, পড়ে রইল অপশান ডি, অপশান বি পড়ে রইল, যেটা মানে হচ্ছে কিন্তু রেজিসাইড। এবারে রেজিসাইড কথাটা কিন্তু এসছে না রেজিমেন্ট থেকে। রেজিমেন্টকে কে হেড করে? কোনো মিনিস্টার, মন্ত্রী বা কোনো রাজা। তো তাকে যখন হত্যা করা হচ্ছে তখন কিন্তু সেটা রেজিসাইড। এই যে প্রত্যেকটা শব্দ শেষে তোমরা যে সাইড দেখলে, CID, সাইড মানেই কিন্তু এটা একটা রুড ওয়ার্ড, এটা সাইড মানেই কিন্তু হত্যা করা, কিলিং। তো অপশান বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট আমার 4 নম্বর হচ্ছে সিনোনিমের প্রশ্ন, নিয়ারেস্ট মিনিং সিনোনিমের প্রশ্ন। বলছে যে ভিকারিয়াস এই কথাটার মানে কি? দেখো, ভিকারিয়াস শব্দের যদি তোমরা বাংলা করো তাহলে দাঁড়ায় যে পরোক্ষভাবে কিছু করা। হ্যাঁ, পরোক্ষভাবে কিছু করাকে কিন্তু ভিকারিয়াস বলা হয়। এবারে তোমরা যদি এটা মনে রাখতে পারো যে পরোক্ষভাবে কিছু করা হচ্ছে মানে ইনডাইরেক্টলি করা হচ্ছে, তখনই কিন্তু ভিকারিয়াস সঙ্গে আমরা রিলেট করতে পারবো। আর দেখো, ইনডাইরেক্ট কিন্তু আমাদের অপশান বিতেই রয়েছে, তাহলে ভিকারিয়াসের নিয়ারেস্ট মিনিং ইনডাইরেক্ট, এটা হয়ে যাবে এর সঠিক উত্তর। এছাড়া অন্যান্য সাপোর্টিভ এবং আইসোলেটেড এর মানে তোমরা জানো। এখানে যে নতুন শব্দটা রয়েছে সেটা হচ্ছে ভিটুপেরেটিভ। ভিটুপেরেটিভ মানে হচ্ছে অপবাদ সূচক কিছু। ভিটুপেরেটিভ মানে হচ্ছে কি না, অপবাদ সূচক, ইনসাল্ট আমরা বলতে পারি। চলো নেক্সট আমরা দেখে নিই এবারে কি বলছে পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা ন্যারেশন চেঞ্জের প্রশ্ন এবং সোজাই। এখানে সোজা কেন বলছি, কারণ অপশানসগুলো থেকে তোমরা সহজেই উত্তর বার করতে পারবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে মাল্টিপল চয়েস যখন প্রশ্ন হয় তখন কিন্তু প্রশ্নের অপশানের ওপরেও অনেকটা নির্ভর করে যে প্রশ্নটা কতটা কঠিন। এক্ষেত্রে অনেক বড় একটা লেন্দি প্রশ্ন দেখে মনে হলেও অপশানসগুলো কিন্তু সোজা দিয়েছে, আমরা সহজেই করে আসতে পারতাম। কীভাবে করতাম সেটা দেখব। প্রথমে বলছে দেখো, I asked him why he was not in the class. এটা আমাদের কোন স্পিচে রয়েছে? এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, তাই না? তাহলে আমাদের ডাইরেক্ট স্পিচ অপশান 4টের মধ্যে দিয়ে দিয়েছে, সঠিক কোনটা হবে? এবং এখানে তোমরা প্রশ্নটা ভালো করে পড়লে খেয়াল করবে যে পাংচুয়েশনের কথাও কিন্তু বলা হয়েছে। পাংচুয়েশন, দাড়ি, কমা, সেমিকোলন, ইনভার্টেড কমা, এগুলোও খেয়াল রাখতে হবে আমাদের। প্রথমে দেখো যে অপশান এতে রয়েছে যে আই আস্কড হিম ওয়াই ইউ নট ইন দ্য ক্লাস। এটা তো হবেই না, এখানে কমা নেই, একটা হাইফেন দিয়ে দিয়েছে, এটা হবেই না। এছাড়াও কেন হবে না, যে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এখানে ওয়াজ নট রয়েছে। তাহলে যখন আমরা ডাইরেক্ট স্পিচ করব বা ডাইরেক্ট স্পিচ খুঁজব তখন কিন্তু পাস্ট ফর্ম সেখানে হবে না, সেখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম আমাদের খুঁজতে হবে। প্রেজেন্ট ফর্মে সেখানে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু সেটা প্রেজেন্ট ফর্মে হবে, তাই তো? আর আরেকটাও জিনিস এই প্রশ্নটা সলভ করার সময় মাথায় রাখতে হবে যে এটা একটা প্রশ্নবোধক ইনডাইরেক্ট স্পিচ। তো সেটাও আমরা দেখবো অপশানে কীভাবে আমরা খুঁজে পাই। তো অপশান বিতে দেখো রয়েছে যে আই আস্কড হিম, আচ্ছা কমা রয়েছে, ঠিক আছে এই পর্যন্ত। ওয়াই ইউ আর নট ইন দ্য ক্লাস, আচ্ছা এখানেই গণ্ডগোল হয়ে গেল। যেহেতু প্রশ্নবোধক, এই আরটা যদি WH ওয়ার্ডের পরে আসতো এবং সাবজেক্টের আগে আসতো তাহলে কিন্তু এটা একদম ঠিক হতো। এক্ষেত্রে এটা ভুল হয়ে গেল এই কারণে। অপশান সিতে পাংচুয়েশনে ভুল, এখানে সেমিকলন দিয়ে দিয়েছে একটা, তো এটা তো হবেই না। এছাড়াও এটাকে প্রশ্নবোধক করা হয়নি, সেই আরের গণ্ডগোল রয়েছে, এটাও হলো না। অপশান ডিটা হয়ে যাবে একদম সঠিক। আই আস্কড হিম, কমা, ঠিক আছে। ওয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কেন নেই? ওয়াই আর ইউ, সবসময় প্রশ্নবোধকের WH ওয়ার্ডটা আগে হয় না। আমি তোমাদের একবার ফরম্যাটটা লিখে দিচ্ছি। সবার আগে কী হয়? সবার আগে WH ওয়ার্ড হয়, তারপরে কি হবে? তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে কি হবে? তারপরে সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে অবজেক্ট হবে, ঠিক আছে? এই ফরম্যাটটা কিন্তু ফলো করে, এই ফরম্যাটটা মনে রেখো, তাহলে প্রশ্নবোধক রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে সলভ করতে সুবিধা হবে। এক্ষেত্রে আমাদের কিন্তু অপশান ডি হয়ে যাচ্ছে
এই প্রশ্নটার সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নটাও এক প্রকারের বলতে পারো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ডিজিজ রিলেটেড। সো কিডনি ডিজিজকে কি ইউরোলজিস্ট বলে? যারা জানো না তারা কিভাবে এটা সলভ করতে পারতে, যারা জানো তারা তো প্রথমে ইনকারেক্ট পেয়ারটা দেখেই বলে দিতে পারবে যে কিডনি ডিজিজটা ইউরোলজিস্ট হয়ই না, তো এটাই অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে। কিন্তু যারা জানো না তারা 4টে অপশান প্রথমে পড়বে। ক্যান্সারের সঙ্গে অঙ্কোলজি কথাটা তো আমরা জানি, সবাই শুনেছি যে ক্যান্সার অঙ্কোলজি বা অঙ্কোলজিস্ট বলা হয়। যারা ক্যান্সারের চিকিৎসা করে যেসব ডাক্তাররা তাদের অঙ্কোলজিস্ট বলা হয়। তো এইটা তো আমাদের হচ্ছেই না, কারণ আমাদের ইনকারেক্ট পেয়ার খুঁজতে হবে। আচ্ছা, স্টমাক রিলেটেড সঙ্গে গ্যাস্ট্রো, এই স্টমাক হচ্ছে আমাদের পেট, পাকস্থলী, তার সঙ্গে গ্যাস্ট্রো গ্যাস, এটা যারা রিলেট করতে পারবে তারা বুঝবে যে হ্যাঁ এই পেয়ারটা তো ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে না, এটাও হলো না। ব্লাড রিলেটেড ডিজিজকে কিন্তু হেমাটোলজিস্টরা ডিল করে, তো হেমা রিলেটেড এবং ব্লাড এই দুটো তোমরা ম্যাচ করতে পারবে। এটা লাইফ সায়েন্সেও আমরা অনেকবার পড়েছি, তাহলে এটাও আমাদের ইনকারেক্ট পেয়ার হলো না। তাহলে ইনকারেক্ট পেয়ার কোনটা? না, ইনকারেক্ট পেয়ার হচ্ছে অপশন ডি, কিডনি। কিডনির সঙ্গে কিন্তু আমরা রিলেট করতে পারি নেফ্রন, তাই না? নেফ্রন রিলেট করতে পারি, এবং যারা কিডনি ডিজিজড যারা ডিল করে তাদেরকে কী বলে? নেফ্রোলজিস্ট বলে। কিন্তু এখানে কি রয়েছে? এখানে রয়েছে ইউরোলজিস্ট, তাহলে এটা হবে না। আচ্ছা, ইউরোলজিস্ট মানে কি? ইউরোলজিস্ট মানে কি বলতে পারবে? যদি জানো ভিডিওটা পজ করো, এক্ষুনি কমেন্ট করো, আমি বলে দিচ্ছি তোমাদের মানেটা। দেখো, উত্তরটা প্রশ্নের মধ্যেই আমার লুকানো রয়েছে, ইউরোলজিস্ট, UROLOGIST, ইউরোলজিস্ট। এই ইউরো কথাটা আসছে ইউরিন থেকে। তাহলে যারা ইউরিন রিলেটেড ডিজিজ নিয়ে ডিল করে যে সমস্ত ডাক্তারেরা, তারা হচ্ছে ইউরোলজিস্ট। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরের কোশ্চেনটায় মুভ করি। দেখো, এটা একটা ইডিয়াম ফ্রেজের প্রশ্ন এবং সহজ প্রশ্ন, এটা কমন প্রশ্ন। বলছে যে ইউ শুড রিভিউ ইউর অপশানস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। তোমার কাছে যে সমস্ত অপশানস রয়েছে, সেই অপশানের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করার আগে ভালো করে ভেবে নাও যে কোনটা হবে, তাই না? মানে আমরা এমসিকিউ সলভ করার সময় যেরকম করি যে কটা অপশানস রয়েছে তার আগে ভেবে নিই যে কোনটা হবে, এখানেও সেটাই বলছে যে রিভিউ ইউর অপশানস কেয়ারফুলি বিফোর মেক এ ডিসিশন। টিক করার আগে একবার রিভিউ করে নাও যে কোনটা হবে। তার মানে কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার আগে ভাবো, কাজ করার পর ভেবে কিন্তু কোনো লাভ নেই। তাহলে কোনটা আমাদের ফিট করতে পারে 4টের মধ্যে দেখে নিই। প্রথমটা কি রয়েছে না, মেক হে ওয়াইল দ্য সান শাইন্স। এর মানে হচ্ছে যখন তোমার কাছে কোনো অপরচুনিটি আসছে সেটা সঙ্গে সঙ্গে গ্র্যাব করো। আজকে আমার কাছে অপরচুনিটি এসছে, আজকের দিনটা কাজে লাগানোর, ভালো করে মন দিয়ে পড়া, এই ক্লাসটা দেখা, তারপরে বিসিএসের প্রিপারেশনটাকে চালিয়ে যাওয়া। এই আজকের এই অপরচুনিটিটা আমি কাজে লাগাবো এবং আমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবো। এটাই হচ্ছে মেক হে ওয়াইল দ্য সান শাইন্স, নিজের কাছে আসা অপরচুনিটিকে কাজে লাগানো। পরেরটা হচ্ছে কিনা সিট অন ফেন্স, মানে বেড়ার ওপর বসে আছে এমন কোনো একটা ব্যক্তি বেড়ার ওপর বসে আছে, সে না ডান দিকে যাচ্ছে না সে বাঁ দিকে যাচ্ছে, মানে সে কনফিউজিং স্টেটে একটা রয়েছে। তো সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে কিন্তু কনফিউশন। হ্যাঁ, এছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু নিউট্রাল বোঝাতেও সিট অন দ্য ফেন্স ব্যবহার করা হয়, কনফিউশন বা নিউট্রাল। অপশান সি কি বলছে না, লুক বিফোর ইউ লিপ মানে হচ্ছে কিন্তু ঝাঁপানো। লিপ মানে কি না, লিপ মানে হচ্ছে ঝাঁপানো। তাহলে কোনো জায়গায় ঝাঁপানোর আগে, কোনো কাজে পা রাখার আগে দুবার ভেবে নাও। তাহলে এক্স্যাক্টলি আমাদের সাথে আমাদের প্রশ্ন যেটা বলেছে তার সঙ্গে কিন্তু সিটা ম্যাচ করছে, যে কাজ করার আগে ভেবে নাও। এখানেও তাই বলছে যে কোনো কিছু করার আগে, কোনো কাজে যুক্ত হওয়ার আগে ভেবে নাও। অপশান সি হবে এটা সঠিক উত্তর, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি অন্য একটা কালিতে মার্ক করে দিই, অপশান সি হয়ে যাবে কিন্তু এটার সঠিক উত্তর। আর লাস্ট যেটা কি বলেছে যে কিল দ্য গোল্ডেন গুজ, সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা। সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা মানে কি? বোকামো করা, ফুলিশনেস ওটা, এবং নিজের যে মেন সোর্স অফ ইনকাম আছে সেটাকে নষ্ট করা। তাহলে 4টের মানে আশা করি বুঝতে পারলে, এবং এইটার উত্তর, সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি। 8 নম্বরের প্রশ্ন আমাদের বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবারে অনেক কটা, 1টা 2টো 3টে 4টে এই ধরনের প্রশ্ন সাধারণত দেখা যায় যে ব্যাঙ্কিংয়ে দেয়।
তবে ব্যাংকিংয়ের মতন এটা শক্ত নয়। কেন শক্ত নয়? আমি সেই আগেই বলেছিলাম যে কোনো প্রশ্নকে শক্ত করতে হলে তার অপশানসগুলোকেও সেরকমভাবে সাজাতে হবে। এক্ষেত্রে কিন্তু অপশানগুলো খুব সহজ, অপশান থেকে তোমরা সহজে বার করতে পারবে। ধরো তোমরা প্রশ্নটা পড়লে যে হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ ইন দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ ইরেগুলারিটিস, কিচ্ছু বুঝতে পারছো না। আচ্ছা, প্রথম যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে না, হ্যাজ। আমরা কি জানি না, হ্যাজ বা হ্যাভ এরপরে কি হয় না, এরপরে যে ভার্ব হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয়। হ্যাজ বা হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে প্রথমে দেখো যে নট বিং রয়েছে, বিংটা কি থার্ড ফর্ম? না, থার্ড ফর্ম নয়। তাহলে অপশান এ হবে? হবে না। শুধু নট রয়েছে, কোনো থার্ড ফর্মই নেই, হলো না, বাদ। অপশান সি দেখো, নট রয়েছে এবং বিন রয়েছে, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হতে পারে। এটা আমি হাতে রাখছি। অপশান ডিটা দেখি কী রয়েছে, নট বি, হলো না। তাহলে প্রথমটা থেকেই আমরা বুঝতে পেরে গেলাম যে হ্যাজ বা হ্যাভ রয়েছে, তাহলে ভার্বের থার্ড ফর্মই আমার হবে। অপশান এতে নেই, বাদ দিয়ে দিলাম, বিতে নেই, বাদ দিয়ে দিলাম, ডিতে নেই, বাদ দিয়ে দিলাম, অপশান সি আমি কারেক্ট করে চলে আসলাম। এছাড়াও আরও একটা দুটোভাবে আমরা চেক করি। দেখো শেষেরটা কী রয়েছে, ইরেগুলারিটিস রয়েছে। ইরেগুলারিটিস প্লুরাল নাউন, তাই না? এবং এটা কাউন্টেবল, তাহলে মাছ কি হবে? মাছ হবে না, কারণ মাছ তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোর কি হবে? হ্যাঁ, মোর হতে পারে, মোর হতে পারে। মেনি কি হবে? হ্যাঁ, মেনিও হতে পারে। এবং মাছ কি আবার হবে? হবে না। তোমরা যদি শেষ থেকেও দেখতে, তাহলে কিন্তু অপশান এ বাদ দিয়ে দিতে এবং অপশান ডি বাদ দিয়ে দিতে, সেক্ষেত্রে তোমাদের কাছে পড়ে থাকতো অপশান বি থাকতো এবং অপশান সি থাকতো। আচ্ছা, আর কীভাবে এটা সলভ করতে পারতাম চলো দেখি। আমি হ্যাজেরটা বাদ দিলাম, এটা তো আমরা সহজে করতেই পারতাম, এটা বাদ দিলাম। আমি একটু অন্যভাবে দেখছি। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে এখনও পর্যন্ত আমাদের অপশান বি হচ্ছে বা অপশান সি হচ্ছে। তার আগেরটা দেখব, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু প্রজেক্টের পরে কমা রয়েছে, ড্যাশ রাইজ টু। গিভ রাইজ টু না গিভিং রাইজ টু? অবভিয়াসলি গিভিং রাইজ টু। তাহলে এইভাবেও তোমরা চুজ করতে পারতে কিন্তু অপশান সি। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের অপশান সি হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হলেও এটা ইডিয়াম ফ্রেজের মতনই প্রশ্ন। তো দেখো কি বলছে যে ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, সব থেকে ভালো যে আর দেরি না করা। কেন? সিন্স এক্ষেত্রে মানে হচ্ছে কেন বা কারণ বোঝাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। অনেক সময় সময়ের ক্ষেত্রেও বলা হয় যে সিন্স অমুক সাল থেকে এই প্রজেক্টটা চলছে, দ্য প্রজেক্ট হ্যাজ বিন রানিং সিন্স 2005, সেক্ষেত্রেও আমরা সিন্স ব্যবহার করি। তাহলে সিন্স কিন্তু আমরা দুক্ষেত্রে ব্যবহার করি, অনেক সময় কোনো কারণ বোঝাতে ব্যবহার করি এবং অনেক সময় আমরা সিন্স কিন্তু কোনো সময়কাল বোঝাতেও ব্যবহার করি। এখানে আমরা সিন্স কী জন্য ব্যবহার করছি না, কোনো কারণ বোঝাতে ব্যবহার করছি। দেখো এবারে কারণটা কি হতে পারে সেগুলো আমাদের অপশান থেকে খুঁজে বার করতে হবে। বেগার্স ক্যান নট বি চুজার্স, মানে যার কিছুই নেই, কোনো অপশান নেই, সে কী করে চুজ করবে? এটা কি হচ্ছে? কোনো মানে দাঁড়াচ্ছে? হচ্ছে না। এ স্টিচ ইন টাইম সেভস 9, হ্যাঁ এইটা কিন্তু শুনে মনে হচ্ছে যে এ স্টিচ ইন টাইম সেভস 9, এটা হতে পারে। আর দেখি আর কি আমাদের মনে হচ্ছে যে হতে পারে। অপশান সি দেখো কি বলছে যে এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল, মানে নাচতে না পারলে উঠুন ব্যাকা। একজন ব্যক্তি বা একজন লোক যে কাজ পারে না, সে তার যন্ত্রপাতিকেই দায়ী করে। কোনো দাঁড়াচ্ছে না, কোনো মানে দাঁড়াচ্ছে না, এটাও আমাদের বাদ চলে গেল। এবং অপশান ডি কী রয়েছে না, অপশান ডি রয়েছে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসায় এবং যুদ্ধে সব কিছু ন্যায্য। এটাও কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? কারণ আমাদের বলেছিল যে ইট ইজ বেস্ট নট টু ডিলে, সব থেকে ভালো হবে যে ডিলে না করি। তার কারণ কি? তাহলে আমরা দেখলাম যে এ সি ডি তিনটের যে মানে আমাদের এই কনটেক্সট অনুযায়ী কিন্তু আমাদের ফিট করছে না। তাহলে আমাদের হাতে পড়ে রইল অপশান বি, অপশান বি মার্ক করব এবং 1 নম্বর আমরা নিয়ে নেব। তাহলে দেখলে কিন্তু যে এই প্রশ্নটা করতে আমাদের এই পার্টিকুলারলি ইডিয়াম বা ফ্রেজের মানেটা জানারই দরকার পড়লো না। আমরা অপশানসগুলো থেকে বাছাই করে বাদ দিয়ে কিন্তু সঠিক উত্তরটাও করে আসতে পারতাম।
এর মানে হচ্ছে তোমার সামনে যদি কোনো প্রবলেম এসে উপস্থিত হয় তখনই সঙ্গে সঙ্গে তার সলিউশন করো, দেরি করলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেই প্রবলেমটা সলভ করতে আরও বেশি সময় লাগতে পারে। মানে সময়ের কাজ সময়ে করে ফেলা, দেরি না করা। তাহলে একদম সঠিক হয়ে যাচ্ছে আমাদের এটার জন্য অপশান বিটা। নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখতে দেখতে দেখো 10 নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে আসলাম। 10 নম্বর প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। এই ধরনের প্রশ্ন সাধারণত আগে ডাব্লিউবিসিএসের পরীক্ষাতে দেখা যায়নি। তবে তাহলে কী হবে, নতুন টাইপের প্রশ্ন হলে কী হবে, সোজাই ছিল। আমরা দেখিনি কীভাবে করব। দেখো বলছি যে প্লিজ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশান। দুটো সেন্টেন্স আমাদের দিয়ে দিয়েছে, সেন্টেন্স 1 আর 2। সেখান থেকে কোনটা কারেক্ট আমাদের খুঁজে বার করতে হবে। বলছি ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। একজনের কখনোই উচিত নয় অন্যের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করা। তাহলে এখানে গ্রামাটিক্যালি শুড নট রয়েছে। আচ্ছা, শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, ঠিক আছে। পার্সোনাল ব্যক্তিগত রয়েছে, অ্যাফেয়ার্স অফ আদার্স ঠিক আছে এখানে। তাহলে অপশান এটা আমাদের একদম ঠিক, কোনো ভুল আমরা পেলাম না। এবার অপশান 2টা দেখব। বলছে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারি। এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে তার স্যালারি নিয়ে, বেতন নিয়ে অসন্তুষ্ট, পার্টিকুলারলি সেই কোম্পানি থেকে। তাহলে দেখো এখানে একজন ব্যক্তির কথা বলছি তো আমরা, এখানে যে পার্সোনাল বানানটা দিয়েছে দুটো জিনিস হয়। একটা হচ্ছে পার্সোনাল, PERSONAL, পার্সোনাল। পার্সোনাল মানে কি না, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, প্রাইভেট। আমরা বলি না যে দিস ইজ মাই পার্সোনাল অ্যাফেয়ার, ডোন্ট ইন্টারফেয়ার বা ডোন্ট ইন্টারভিন, আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। তো এখানে হচ্ছে পার্সোনাল, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। আর একটা হয় পার্সোনেল, PERSONNEL, পার্সোনেল। এই পার্সোনেলের মানে কি না, এই পার্সোনেলের মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি, পার্টিকুলারলি এ পার্সন, PERSON, কোনো ব্যক্তি বোঝাতে কিন্তু আমরা পার্সোনাল শব্দটা ব্যবহার করি। তাহলে এখানে এই যে পার্সোনালটা রয়েছে এটা আমাদের ভুল রয়েছে, এটা আমাদের পার্সোনেল হতো। তাহলে অপশান 2 কী রয়েছে, অপশান 2 ভুল রয়েছে। আমাদের সঠিক উত্তর শুধু অপশান এ হয়ে যাবে, যেটা রয়েছে অপশান এতে। তাহলে অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। আমরা মার্ক করব, মার্ক করে সরাসরি পরের প্রশ্নে আবার মুভ করব। এবারে 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা বেশ ট্রিকি ছিল, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, বেশ ট্রিকি প্রশ্ন। দেখো বলছি দুটো সেন্টেন্স রয়েছে এবং দুটো সেন্টেন্সের মধ্যেই ইটালিকে দুটো শব্দ রয়েছে। প্রথমটা কি না, প্রথমটা হচ্ছে এক্সুবেরেন্ট এবং পরেরটা হচ্ছে ফেস্টিভ। এই দুটো শব্দকে আমাকে পরিবর্তন করতে হবে এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে। তো পরিবর্তন করতে গেলে আমাদের সেন্টেন্সের মানেটাও বুঝতে হবে। প্রথমটা কি বলছে না, যে আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবেরেন্ট নেচার। আচ্ছা, এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড। এখানে দুটোই আমরা দেখলাম যে এক্সুবেরেন্ট নেচার এবং ফেস্টিভ মুড দুটোই পজিটিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা অপশানে দেখব যে প্রথমে যে নেগেটিভ সেন্সে কিছু রয়েছে কি না, তাহলে সেটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারবো। তো এখানে দেখো রয়েছে এক্সাইটেবল, এক্সরবিটেন্ট, এক্সাইটিং, ইবুলিয়েন্ট। বাহ, অপশানসগুলোও খুব ভালো দিয়েছে, একটাও আমরা বাদ দিতে পারছি না। তাহলে কি করা যায়, আমরা চলে আসি সেকেন্ড ডেটটায়। বলছি এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন ফেস্টিভ মুড। পার্টিতে সকলেই একটা ফেস্টিভ মুড মানে আনন্দের মুডের মধ্যে ছিল, আমেজের মধ্যে ছিল। এবারে এখানে তোমরা ফেস্টিভ কথাটা ভুলে যাও, ভাবো যেখানে ফেস্টিভ নেই। তাহলে আমরা যদি এখানে এক্সাইটেবল বসাতাম তাহলে কি হতো, দেখে নিই একবার পরে সেন্টেন্সটা কেমন সাউন্ড করছে। আর আরেকটা যেটা জিনিস, যে মুডটা তো নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ হবে এবং এখানে এক্সাইটেবল অ্যাডজেক্টিভ, এক্সাইটিং অ্যাডজেক্টিভ, এবুলিয়েন্টও অ্যাডজেক্টিভ এবং এক্সরবিটেন্টও অ্যাডজেক্টিভ। কী করে বুঝলাম অ্যাডজেক্টিভ? সোজা ট্রিক আমি তোমাদের বলে দিই, যে সবসময় এরকম ইম্যাজিন করে নেবে যে এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, কথাটা কি হয়? হ্যাঁ হয়, আমরা শুনেছিও। এক্সাইটেবল ম্যাচ, এক্সাইটিং ম্যাচ হয়, তাহলে ম্যাচটা নাউন, তার আগে আমরা এটা বসাচ্ছি অ্যাডজেক্টিভ, কোয়ালিফাই করছে নাউনটাকে, তাহলে সবকটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ।
এবারে আমরা অপশানস চেক করব। এখানে তোমরা যদি এটা পড়ে থাকো আগে, এক্সরবিটেন্ট মানেও কিন্তু উৎসাহিত বা আনন্দে থাকা, এক্সাইটিং, এটাই বোঝায়। কিন্তু এক্সরবিটেন্টের পার্টিকুলার যদি মিনিং বলো না, তাহলে সেটা কিন্তু প্রাইস রিলেটেড। যখন কোনো জিনিসের দাম প্রাইস রিলেটেড, যখন কোনো জিনিসের দাম খুব অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, আনরিজনেবলি বেড়ে যায়, তখন কিন্তু আমরা বলি যে এক্সরবিটেন্ট প্রাইস, মানে অতিরিক্ত দাম জিনিসটার। তাহলে দেখো অপশান বি আমাদের এখানে কিন্তু ম্যাচ করবে না, অপশান বি কেটে দেবো। এবং অপশান এ, অপশান সি তুমি বসিয়ে দেখো, এই দুটোও কিন্তু যায় না। বাকি পড়ে রইল এবুলিয়েন্ট, এবং এবুলিয়েন্টই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, এইটা একটু প্রশ্নটা একটু ট্রিকি ছিল, কঠিন ছিল, এটা ভুল হতেই পারতো। তবে কনফিউশন হলে, পরীক্ষা হলে প্রশ্ন ছেড়ে দেবে, ভুল করার থেকে ভালো যে ছেড়ে দিয়ে আসলাম। নেগেটিভ মার্কিং আমার চাই না। যদিও প্রশ্নপত্রের ওপরে বড় বড় করে লেখা থাকে যে অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, সেটা ফলো করতে যেও না, কোনো দরকার নেই। ভুল করার থেকে না করব। আচ্ছা, 11 নম্বর আমরা করলাম। নেক্সট এবার আমরা চলে আসি নাম্বার 12। এখানে মুড রিলেটেড প্রশ্ন দিয়েছে। সাধারণত দেখবে যে যখন রিডিং কম্প্রিহেনশন থাকে না, তখন কম্প্রিহেনশনের কোনো একটা পোর্শন তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এটার মুডটা কী। কিন্তু এখানে একটা সেন্টেন্স তুলে দিয়েছে, দিয়ে বলছে মুডটা কী। আমরা বার করে নিতে পারবো সেন্টেন্স থেকে। দেখো বলছে, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। আমি যদি পারি তাহলে আমি সেখানে নিশ্চয়ই যাব। আমি যদি পারি, আমি তাহলে সেখানে নিশ্চয়ই যাব। এই যে মুডটা, এই মুডটা কিন্তু পুরোটাই ব্যক্তি নির্ভর মুড। এবং তোমরা জানবে যে ব্যক্তি নির্ভর যখন কোনো মুড হয়, তখন সেটা সবসময় সাবজাংটিভ মুড হয়। কী মুড হয়? সাবজাংটিভ মুড হয়। বাকি কী রয়েছে? বাকি দেখো ইন্টারোগেটিভ রয়েছে। ইন্টারোগেশন করা, প্রশ্ন করা, জেরা করা, এটা তো আমার হবেই না। এখানে জেরা করার কোনো প্রশ্ন আসছেই না, আমি বাদই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড এক প্রকার না নির্দেশ করা। যেমন যদি আমি বলি যে প্লিজ গিভ মি দ্য পেন, বা শাট দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, তখন কিন্তু সেটা ইম্পারেটিভ মুডে হয়। আর তাহলে এটাও আমাদের হবে না, কেটে দিতে পারি আমরা এখান থেকে। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেকটিভ মুড। ইন্ডেকটিভ মুড জেনারেল সেন্সে আমরা ব্যবহার করি, প্রশ্ন করতেও ব্যবহার করি, তো এটাও এক্ষেত্রে হচ্ছে না। এটা সাবজেক্টিভ মুড, আমাদের সাবজেক্টিভ মুড রয়েছে, এটা হয়ে যাবে কিন্তু এই অপশান সি এর আমাদের একদম কারেক্ট অ্যান্সার। বেশ, এবার আমরা পরের প্রশ্নে চলে আসব। 13 নম্বর প্রশ্ন কি বলছে যে চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা না সবথেকে সহজ প্রশ্ন এই 25টি ইংলিশের মধ্যে। ডাইরেক্ট স্পিচ আমাদের দিয়েছে, আমাদের ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে, বলছে ইনডাইরেক্ট করতে হবে। অত কিছু ভাবার দরকারও নেই। দেখো এখানে দেখো উইল রয়েছে, তো প্রথমেই তোমরা খেয়াল করবে যে উইলটা কী হবে? উইলটা ইনডাইরেক্ট স্পিচে উড হবে। আচ্ছা, তাহলে যখন আমরা অপশান খুঁজবো, দেখবো যে কোথায় উড রয়েছে, এবং টুমরোটা রয়েছে। টুমরোটা কী হবে না, টুমরোটা নেক্সট ডে হয়, আমরা জানি। দেখো একটা জায়গাতেই কিন্তু এই নেক্সট ডে রয়েছে, কোনো জায়গাতে টুডে রয়েছে, হবে না। অপশান এ বি তো হবেই না, টুমরোটা চেঞ্জ হয়, অপশান এ বি তো আমার হলোই না। অপশান সিতেও টুডে রয়েছে, হবে না। আর অপশান ডিতেই নেক্সট ডে রয়েছে এবং উড রয়েছে, দেখবো একদম অপশান ডিতে টিক করব। খুব সহজ প্রশ্ন ছিল এটা, অপশানসের কারণেই। আচ্ছা, চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। 14 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন। বলছে যে হু ইজ এ সেফোলজিস্ট। সেফোলজিস্ট মানে কি বলো তো? যারা পলিটিক্স নিয়ে, ভোট নিয়ে, ভোটিং প্যাটার্ন নিয়ে পড়াশোনা করে বা স্ট্র্যাটেজি দেয়, তাদেরকে কিন্তু সেফোলজিস্ট বলা হয়। এবং এটা কিন্তু আমাদের অপশানস এতে রয়েছে। কীভাবে মনে রাখবে সেফোলজিস্টটা? আমাদের পশ্চিমবঙ্গে পিকে এসেছিল, মনে আছে? 2021 সালে বিধানসভা ভোটের আগে প্রশান্ত কিশোর, উনি কিন্তু ওয়ান কাইন্ড অফ সেফোলজিস্ট। রাজ্যে এসে ভোটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা উনি যেহেতু করেছিলেন, স্ট্যাটিস্টিক্স নিয়েও আলোচনা করেছিলেন ভোট সংক্রান্ত, তো সেফোলজিস্ট কিন্তু একজন ভোট বিশেষজ্ঞ। তো পিকে থেকে তোমরা মনে রাখতে পারো যে প্রশান্ত কিশোর একজন সেফোলজিস্ট আমাদের রাজ্যে এসেছিলেন। অপশান এ হয়ে যাবে সেফোলজিস্ট। এছাড়া আর কী কী রয়েছে দেখো, এটা কিন্তু তোমরা যদি নাও জানতে তাও করে আসতে পারতে। কীভাবে করতে দেখো, অপশান এটা বললে যে যারা ভোটিং প্যাটার্ন নিয়ে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছে। আচ্ছা, হতেও পারে, নাও হতে পারে।
আমি জানি না, শিওর নই। অপশন বিটা আমি দেখতাম যে সামওয়ান হু স্পেশালাইজ ইন ব্রাঞ্চ অফ নিউরোলজি। নিউরোলজিতে যারা স্পেশালাইজেশন করে তাদেরকে কী বলে? নিউরোলজিস্ট বলে। তাহলে এটা তো আমার হতোই না। আচ্ছা, এরপরে কি যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে কী বলে? অ্যাস্ট্রোফিজিসিস্ট। এটাও আমার হতো না। আর তারপরে হচ্ছে ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস। সাইকোলজির জগতে ফ্রয়েড বিখ্যাত একজন ব্যক্তি, পপুলার নেম। তার যে সাইকো অ্যানালিসিস নিয়ে যারা পড়াশোনা করে, ফ্রয়েড কথাটার মানেও যদি না জানতে, সাইকো অ্যানালিসিস থেকে সেখানে কী হবে? সাইকোলজিস্ট হবে, সাইকো অ্যানালিস্ট হবে, এর বাইরে তো কিছু হবে না। তাহলে আমরা বি এবং সি এবং হচ্ছে ডি এগুলো সহজেই বাদ দিতে পারতাম, বাকি পড়ে থাকতো এ। এটা সঠিক মার্ক করে আমরা চলে আসতে পারতাম। বোঝা গেল? আচ্ছা দেখো, এই 15 নম্বর প্রশ্নটা নিয়ে আমার নিজের একটু কনফিউশন রয়েছে, এর সঠিক উত্তর আমি দিতে পারছি না। আমি নিজেও ইউটিউবে এই সংক্রান্ত একটা দুটো ভিডিও দেখছিলাম এর উত্তরটা খোঁজার জন্য। 2-3 জায়গায় না 2-3 রকম দেখলাম। কি সঠিক উত্তর হবে আমি ঠিক জানি না এটার। দেখো কি বলছে, এটা কিন্তু সেই রিজনিংয়ের মধ্যেই পড়ে যাচ্ছে। বলছে পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এবারে একটা জিনিস যেটা হয় যে বলছে যে কোনটা সিমিলার নয়। কোনটা সিমিলার নয়? দেখো, পন্ড পুকুর একটা ঘেরা জায়গা, লেক সেটাও একটা মানে জলাধার, বড় ঘেরার জায়গা। স্ট্রিম মানে কি না, স্ট্রিম মানে অনেক সময় নদীকেও বোঝায় স্ট্রিম, বা ঝর্ণাকেও বোঝায় স্ট্রিম। তাহলে পন্ড, লেক এরা হচ্ছে কি না ওয়াটার বডি। মানে যদি আমি তোমাদের দেখাই যে ভেন ডায়াগ্রাম করে, ধরো এই একটা বড় গোল, এই বড় গোলটা হচ্ছে আমার ওয়াটার বডি, তার মধ্যে ধরো রয়েছে পন্ড এবং তার মধ্যেই রয়েছে লেক। এবারে স্ট্রিমটা পন্ড আর লেকের মতন তো নয়, একটা নির্দিষ্ট বাউন্ডারি নেই। পন্ড বা লেকের কিন্তু একটা বাউন্ডারি আছে, চারিদিক আছে। তাহলে কিন্তু আবার একই রকমভাবে স্ট্রিমটা একটা ওয়াটার বডিও, তাহলে স্ট্রিমটা আমি এইভাবে করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে এই প্রশ্নটা নিয়ে অনেকে যেটা বলেছে যে এর সঠিক উত্তর হবে যে ওয়াটার বডি, আবার অনেকে বলেছে স্ট্রিম। এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। যদি পিএসসি অ্যান্সার কি রিলিজ করে তা আমরা জানতে পারবো। তবে তোমরা কি করেছো এটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, যে সঠিক উত্তর তোমরা কি করে এসছো। আচ্ছা, এবারে আমরা দেখব 16 নম্বর, ক্ল্যারভয়েন্ট। ক্ল্যারভয়েন্ট শব্দ, এটার মানে না জানলেও তোমরা করে আসতে পারতে। কি করে আসতে পারতে দেখো, অপশান এতে কী রয়েছে? অ্যাস্ট্রোলজার, আচ্ছা জ্যোতিষী। অপশান বিতে কী রয়েছে? অ্যাস্ট্রোনমার। অপশান সিতে রয়েছে অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং অপশান ডিতে রয়েছে অ্যাস্ট্রোনট। এই অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং অ্যাস্ট্রোনট এই তিনটেই কিন্তু না টেকনিক্যাল টার্ম, এটা সায়েন্সের একটা পার্ট। আর সেখানে অ্যাস্ট্রোলজিও ওয়ান কাইন্ড অফ সায়েন্স, টেকনিক্যালি নয়, অতটা টেকনিক্যালি সাউন্ড সায়েন্স নয়। তো ক্ল্যারভয়েন্ট এখানে প্রত্যেকটা তিনটে একই রকম রয়েছে, আমার অপশান এটাই আলাদা, আমি অপশান এটা করে আসতাম। এইভাবে ডিডাকশন মেথড ফলো করে করা যায়, যদিও এটা সিওরিটি থাকে না। আর তোমরা যদি এর মানে জিজ্ঞাসা করো যে ক্ল্যারভয়েন্ট মানে কি, ক্ল্যারভয়েন্ট মানে এমন একজন ব্যক্তি যার ধরো কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যার সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যে ভবিষ্যৎবাণী করতে পারে, ফিউচার যে প্রেডিক্ট করতে পারে, ফিউচার প্রেডিকশন, সেরকম একজন ব্যক্তিকে কিন্তু ক্ল্যারভয়েন্ট বলা হয়। তো অপশানে সেভাবে দেখলেও কিন্তু অপশান এই আমার সঠিক উত্তর হচ্ছে, আর ডিডাকশন মেথড ফলো করলেও কিন্তু অপশান এই হয়ে যাচ্ছে এই প্রশ্নটার আমার সঠিক উত্তর। এবারে 17 নম্বর প্রশ্নটা বলছে যে ভয়েস চেঞ্জ করতে, এটা কী জানি কী ভয়েস চেঞ্জ ওরা করতে দিয়েছে, এটা তো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের প্রশ্ন। যাই হোক, প্রশ্ন কি দিয়েছে, যাই হোক কী করতে বলছে আমরা তো বুঝতে পারছি। দেখো বলছে মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। এবং এখানেও কিন্তু দেখো একটা ব্যাপার, যে পাংচুয়েশনটা আমার দেখতে হবে। মাই ডটার সেজ, এরপরে কিন্তু কোনো কমা নেই, পাংচুয়েশন এখানে ভুল রয়েছে, আমি এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, হ্যাঁ এটা ঠিক লাগছে, পাংচুয়েশনও ঠিক আছে, এক্ষুনি মার্ক করবো না উত্তর। সিআরডিতে কী রয়েছে দেখে নিই। মাই ডটার টেলস, একদমই নয়। মাই ডটার এক্সপ্রেসড বলছে, তো টেলস কখনোই হবে না।
আর মাই ডটার টোল্ড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, টোল্ডও আমার হবে না। তাহলে মাই ডটার সেড একদম পারফেক্ট পাংচুয়েশন এবং মানেও সঠিক। অপশান বি কিন্তু এই প্রশ্নটার আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এইটা দেখো, এই যে উইচ অফ দ্য ফলোইং ইজ এ অক্সিলারি ভার্ব, নিচের চারটের মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? এটা খুব ভালো প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কেন না, এই চারটের মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? তোমরা প্রথমেই এটা বাদ দিতে পারবে, লুক, লুক তো মেন ভার্ব, হবে না। টেক, টেক মেন ভার্ব, হবে না। আমরা অক্সিলারি ভার্ব চাই। তোমাদের কনফিউশন হবে কিন্তু অপশান বি নিয়ে আর অপশান ডি নিয়ে, ডু অ্যান্ড টেক। এবারে দেখবে যে আমরা ডু কিন্তু মাঝে মধ্যে মেন ভার্ব হিসাবেও ব্যবহার করি, তাই না? কিন্তু ক্যানটা সবসময় আমার অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহার হয়। তো আমি বলবো যে অপশান বি এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদের দ্বিমত থাকলে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের মতামত দেবে কমেন্ট করে। আচ্ছা, অপশান বলছি কেন, 19 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। তোমরা যদি এত দূর পর্যন্ত ক্লাসটা দেখে থাকো তাহলে বলবো যে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, যদি এই 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 জায়গা পর্যন্ত তোমরা এসে থাকো। এবারে হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এটা ইংলিশ হলেও কিন্তু একটু টেকনিক্যাল প্রশ্ন আমাদের দিয়ে দিয়েছে। বলছি হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন? এই চারটের মধ্যে থেকে কার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ব্লগ? অপশান এ ওয়েব ব্লগ, অপশান বি ওয়েব ব্লগ, অপশান সি ওয়েব ব্লগার, অপশান ডি ওয়েব ব্লগিং। ভীষণ টেকনিক্যাল একটা প্রশ্ন, কম্পিউটার থেকে প্রশ্ন করেছে এবং এর মানে আমি খুঁজতে গিয়ে গুগল থেকে সার্চ করেছিলাম, করে উত্তর বেশিরভাগ জায়গা থেকে যেটা পেলাম সেটা কিন্তু ওয়েব লগ, ওয়েব লগ। এবং ওয়েব লগ কথাটা থেকেই এই বিএলওজি ব্লগটা এসছে, বিএলওজি ব্লগটা এসছে। আমরা ওয়েব লগের এখান থেকে বিটা নিচ্ছি এবং এখান থেকে লগটা নিচ্ছি, নিয়ে আমরা করে দিচ্ছি ব্লগ। তাই আমার মতে এবং সম্ভাব্য উত্তর কিন্তু এটার 19-এর এ হবে, ওয়েব লগ হবে। চলো নেক্সটে আমরা চলে আসি। এটাও ওয়ার্ড রিপ্লেসমেন্টের একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন বলতেই হবে। বলছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, পুলিশ চেষ্টা করছিল ক্রাউডকে মানে জনগণকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছিল। অপশান 2 কী বলছে? জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, জাঙ্ক ফুডের মধ্যে হয়তো বা বেশি পরিমাণে ক্ষতিকর রাসায়নিক জিনিসপত্র থাকে। তাহলে এই যে কন্ট্রোল এবং হ্যাভ, এই দুটো আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? চেঞ্জ করে আমরা কি ব্যবহার করতে পারি? প্রথমেই দেখো ব্লেম কোনোভাবে যায় না, ব্লেমটা তো বাদ, অপশান থেকে বাদ চলে গেল। এছাড়া আছে কি অপশানে চেক, আচ্ছা অপশান সি কন্টেন্ট, অপশান ডি ইনকর্পোরেট। এই তিনটের মধ্যে থেকে একটা হবে। এবারে আমরা একটা একটা করে চেক করে দেখব, মিলিয়ে দেখব যে কোনটা হতে পারে। বলছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, পুলিশ তো ক্রাউডটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। নিয়ন্ত্রণ করা মানে কিন্তু একত্রিত করা, এক জায়গায় তাদেরকে ধরে রাখা, কন্টেন করা, তাই না? তুমি যদি ক্রাউড শব্দটা একবার ভুলে যাও, কোনো জায়গায় কোনো গ্যাস লিক করলো, আগুন লাগলো, সেটাকে পুলিশ বা ফায়ার ব্রিগেড কী করে? তার স্প্রেডটাকে কন্টেন করার চেষ্টা করে, এক জায়গায় ধরে রাখার চেষ্টা করে। তাহলে এই সেন্সে কিন্তু কন্টেন্টটা আমার হচ্ছে। অপশান 2 দেখো কী বলছে, দ্য জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। একটা জাঙ্ক ফুডের বক্স যদি তোমরা ইম্যাজিন করো, জাঙ্ক ফুডের বক্স, খুবই বাজে বক্সের একটা ছবি আঁকছি আমি। এটা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড, JF। তাহলে জাঙ্ক ফুডের যে বক্স, তার পেছনে দেখবে কন্টেন্টস বলে লেখা থাকে যে এর মধ্যে এত পরিমাণ প্রোটিন আছে, এত পরিমাণ ফাইবার আছে, এত পরিমাণ ফ্যাট আছে, এত পরিমাণ সুগার আছে, লেখা থাকে না ওপরে কন্টেন্টস বলে। তাহলে জাঙ্ক ফুডের মধ্যে যখন কেমিক্যাল থাকে, তাহলে জাঙ্ক ফুড কেমিক্যালটাকে কী করেছে? কন্টেন করছে। তাহলে দুটো ক্ষেত্রেই, দুটো কনটেক্সটেই আমরা দেখলাম কিন্তু কন্টেন্টটা যায়। তাহলে
কন্টেন্ট আমরা সঠিক উত্তর করে আসতে পারবো। ক্রাউডের ক্ষেত্রে চেক ব্যাপারটা গেলেও এই জাঙ্ক ফুডের মধ্যে কেমিক্যাল আছে কি না উপস্থিত আছে কি না সেটা তো কখনোই চেক দিয়ে আমরা বোঝাতে পারি না, তাই চেকটা আমার হবে না। আর ইনকর্পোরেটও তো দুটোর মধ্যে কোনোটাতেই যায় না, একদমই যায় না কোনোটাতে। তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু এইটার আমার সঠিক উত্তর। এবারে চলো আমরা দেখে নিই অপশান না, প্রশ্ন নম্বর 21। এটাও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটাও আমরা ডিডাকশন মেথড দিয়ে করব, সহজভাবে করব। সবথেকে যে জিনিসটা প্রথমে করতে হয় কি বলো তো, যে নতুন টাইপের কোনো প্রশ্ন দেখলে ঘাবড়ে না যাওয়া। ঘাবড়ে গেলে কিন্তু সলভ করা যায় না। নতুন টাইপের প্রশ্ন আসলে না দেখবে যে অপশানসগুলো সোজা দেয়। যাই হোক, দেখো কি বলছে প্রশ্নটা, যে শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ। আচ্ছা, ইন্টারেস্টেডের পর তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে থাকো, তোমাদের প্রথমেই ক্লিক করবে যে ইন্টারেস্টেড কী হয়, ইন্টারেস্টেড ইন হয়। ইন্টারেস্টেডের পরে সবসময় ইন হয়। আমি ধরে নিচ্ছি যে তোমরা ভুলে গেছো ইন্টারেস্টেড পরে কী হয়, ইন হয় না কী হয় মনে নেই। ইন্টারেস্টেড ফর ইন কনফিউজিং লাগছে। এই দুটো তো মাথায় আসবে, অপশান এটা ইন মাথায় আসবে এবং অপশান ডি মাথায় আসবে। ইন্টারেস্টেড টু টেকিং হবে না, ইন্টারেস্টেড অন টেকিং হবে না। তোমরা এ আর ডিটা বাদ দিয়ে দেবে এবং তোমাদের কনফিউশন হবে কিন্তু অপশান এ আর ডি নিয়ে, যে ইন্টারেস্টেড ইন না ইন্টারেস্টেড ফর। এবারে পরেরগুলো আমরা মিলিয়ে দেখবো যে কী হয়। তো শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন বা ফর টেকিং ড্যাশ ফ্রেঞ্চ। টেকিং আপ ফ্রেঞ্চ না টেকিং টু ফ্রেঞ্চ? টেকিং টু কি ফ্রেঞ্চ হয়? এখানে তো কোনো একটা ভাষা চুজ করার কথা বলা হচ্ছে, বাছাই করার কথা বলা হচ্ছে, তাহলে টেকিং টু তো হবে না। তাহলে অপশান ডি তো আমরা বাদ দিয়ে দিতে পারো এবং সেখান থেকে টেকিং আপ ফ্রেঞ্চ নেওয়া অ্যাজ এ সাবজেক্ট চুজ করার কথা আমরা টেকিং আপ ব্যবহার করব। তাই প্রথম দুটো চেক করলেই তোমরা বুঝে যেতে যে এখানে কিন্তু ইন হবে, আপ হবে। এছাড়াও সবথেকে সহজ যেটা ছিল যে ডিসাইডের পর তো সবসময় টুই হয়। আই হ্যাভ ডিসাইডেড টু ডু দ্য ম্যাথ। তো সবসময় ডিসাইডেড পরে কী হয়, টু হয়। ডিইসিআইডিইডি ডিসাইডেড, তারপরে হচ্ছে টু, তারপরে আমরা কি করি, উই হ্যাভ ডিসাইডেড টু ডু সামথিং। তো ডিসাইডেডের পর কিন্তু অলওয়েজ টু হয়। এখান থেকে তোমরা দেখো যে টু কিন্তু একটা জায়গাতেই রয়েছে, সেটাও কিন্তু রয়েছে অপশান এতে। এই প্রশ্নটা যদি কঠিন করতে হতো না, তাহলে এই প্রত্যেকটা তিনটে জায়গাতেই এক্সামিনার টু করে দিত। তাহলে এখান থেকে সহজভাবে যেটা বাছাই করা যায় সেটাই বাদ চলে যেত। আরও অনেকভাবে অপশান এদিক ওদিক করে করা যেত। তবে যেমনটা বললাম যে নতুন টাইপের প্রশ্ন আসলে কিন্তু অপশান সোজা থাকে। একটু ভাবলে, একটু ঠান্ডা মাথায় প্রশ্নপত্র খেয়াল করলে কিন্তু করা যায়। যাই হোক, তো তোমরা দেখতে পেলে যে আমরা কীভাবে করলাম। গেল 21টা আমরা সলভ করে নিলাম কিন্তু। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে না 22। দেখো 22টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা সহজ। বলছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরোলি। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার। লুক ফর কী হবে, দাঁড়াও দেখিনি কী কী অপশানস রয়েছে। লুক ফর, আর লুক ফর মানে তো সার্চ করা, কোনো কিছু সন্ধান করা বা খোঁজা, অনুসন্ধান। তাহলে লুক ফর তো আমার হবেই না, বাদ দিয়ে দিলাম প্রথমে। আচ্ছা, এবারে লুক ইন বা লুক আপ আমি জানি না কী হবে। সেকেন্ড অপশানটা দেখব, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরোলি। কী থরোলি? মোস্ট থরোলি কি হয়? সুপারলেটিভ ফর্ম কি হবে থরোলির আগে? একদম হবে না। তাহলে আমার অপশান বি দেখো বাদ চলে গেল, অপশান ডি বাদ চলে গেল। হাতে রইল কি, অপশান এ, অপশান সি। এবারে তোমরা যদি ফ্রেজাল ভার্ব পড়ে থাকো তাহলে জানবে যে লুক আপ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, খুঁজে বার করা। বিশেষ করে আমি যতদূর রিকল করতে পারছি যে ডিকশনারি থেকে কোনো কিছু খুঁজে বার করা, সেটা কিন্তু লুক আপ। এই মানেটা তোমরা জানলে অপশান এ চুজ করতে পারবে। আর যদি নাও জানো তাও দেখো পরে কি রয়েছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার মোর থরোলি না মাচ থরোলি। মাছ থরোলি কি হয়? মাছ থরোলি কি যায় না? একদমই যায় না। তাহলে আমাদের হাতে কি থাকবে, অপশান এ থাকবে লুক ইনটু এবং মোর। তাহলে এখানে কি হবে, লুক ইনটু এবং মোর হয়ে যাবে কিন্তু এটার একদম কারেক্ট উত্তর। আচ্ছা,
আচ্ছা চলো আমরা এবারে পরের 23 নম্বর প্রশ্নে আমরা মুভ করব। এটাও ওয়ার্ড রিপ্লেসমেন্ট, এর আগেও এই ধরনের প্রশ্ন দিয়েছে। বলছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। এই সুইটেবলের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? আমরা দেখে নেব অপশান থেকে কী ব্যবহার করতে পারি। বলছি হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস, এবং অ্যারেঞ্জটা আমাকে চেঞ্জ করতে হবে, এটা ইটালিকে রয়েছে, এটা চেঞ্জ করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাকে জবটার জন্য সুইটেবল মানে উপযুক্ত ভাবিনি বা উপযুক্ত হিসেবে তাকে দেখছে না। তার পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? গুড, হ্যাঁ গুড হতে পারে। আচ্ছা অ্যাপ্ট, হ্যাঁ হি ডিড নট ফাইন্ড হিম অ্যাপ্ট, এটাও হতে পারে। ফিট, হ্যাঁ হতে পারে। তাহলে প্রথম সেন্টেন্সটা পড়ে দেখছি যে এবিসি হতে পারে। ডি ক্র্যাম একদমই না, ক্র্যাম তো নয়, হবেই না। তো এবিসি আমরা দেখলাম যে হতে পারে প্রথম সেন্টেন্সের থেকে। এবারে সেন্টেন্স 2তে আমরা চলে যাই। বলছি হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিং ইনটু ওয়ান সুটকেস। সে তার সমস্ত যাবতীয় জিনিসপত্র একটা সুটকেসের মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে পারেনি, অ্যারেঞ্জ করতে পারেনি। অ্যারেঞ্জের সঙ্গে গুড কি যায়? একদম যায় না। অ্যাপ্ট কি যায়? উপযুক্ত। গুড অ্যাপ্ট মানে তো উপযুক্ত, যায় না। কিন্তু ফিট, ফিট কি যায়? হ্যাঁ যায়। তাহলে ফিট আমরা দেখলাম যে দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারছি, তাই অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। বোঝা গেল? এবারে আমি এটা ডিলিট করে নেক্সটে মুভ করব। পরেরটা অ্যান্টোনিম দিয়েছে এবং এটা কমনই। বলেছে যে চাইড এই কথাটার অ্যান্টোনিম কী হবে? চাইড করা মানে হচ্ছে কিন্তু তিরস্কার করা, স্কোল্ড করা বা বকা বা রেপ্রিমেন্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে চাইল্ডের সিনোনিম। আমাকে অ্যান্টোনিম বার করতে হবে। বকাঝকা করা, তিরস্কার করা, এর অ্যান্টোনিম কি? কাউকে প্রেস করা। তাহলে দেখো অপশান সিতে কিন্তু প্রেজ রয়েছে, অপশান সি মার্ক করব। পরের প্রশ্নে চলে যাব এবং লাস্ট প্রশ্ন আজকের। পরের প্রশ্ন বলতে আজকে তো আমরা শেষ প্রশ্নে চলেই এসেছি। একদম শেষ প্রশ্ন কি বলছে? অ্যাডজাঙ্ক্ট, এটা সিনোনিম। বলছে যে চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের সঙ্গে সিনোনিমাস কোনটা? অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে কোনো কিন্তু অ্যাডিশনাল বা সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি বোঝাতে আমরা অ্যাডজাঙ্ক্ট ব্যবহার করি, বা অ্যাডিশনাল বোঝাতেও কিন্তু আমরা অ্যাডজাঙ্ক্ট ব্যবহার করি। অপশান বিতে অ্যাডিশনাল দিয়ে দিয়েছে, একদম সরাসরি অপশানস দিয়ে দিয়েছে অ্যাডিশনাল। তাহলে অপশানস বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। শেষ 25টা প্রশ্ন 1 থেকে 25 অবধি আলোচনা করলাম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবারে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা পুরো দেখে থাকলে এবং ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আগামী দিনে বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু ফুললি প্রিপারেশান হবে, ফুল ফ্লেজেড প্রিপারেশান কিন্তু এই চ্যানেলের মাধ্যমে হবে। আমি ইংলিশ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।